দেখেন বর্তমানে আমাদের এক্সচেঞ্জ রেট ক্রাইসিস, যেটা আমি মনে করি বাংলাদেশের জন্য এবং আমাদের ভূ অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলার জন্য অন্যতম আমি মনে করি একটি চ্যালেঞ্জ, যেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও ফেস করেছে, তার আগে আওয়ামী লীগ সরকারও ফেস করছে এবং বর্তমানে আপনার বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারও ফেস করছে। দেখেন, আমাদের টাকার যদি ক্রমবর্ধমান ভাবে যদি অবমূল্যায়ন হতে থাকে, আপনি যদি মুডিজ, আপনি যদি ফিচ, আপনি যদি S&P যদি বাংলাদেশের রেটিংস আপনি বর্তমানে দেখেন, এটা কিন্তু সরাসরি এখন জাঙ্ক ক্যাটাগরিতে এসে পৌঁছেছে। তো আমাদের যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যে বর্তমানে আছে, তারা যে আপনার বিনিয়োগের যে প্রতিশ্রুতি তাদের কাছে দিয়েছে, এই যে বিদেশ থেকে নতুন চাইনিজরা বিনিয়োগ করবে, আপনার টাইওয়ানিজরা বিনিয়োগ করবে, ইন্ডিয়ানরা বিনিয়োগ করবে, কিন্তু বিনিয়োগ কিন্তু বাংলাদেশে আসবে না। বিনিয়োগ তখনই আসবে যখন আপনার ক্রেডিট রেটিং আপনার রিফ্লেক্ট করবে আপনার আপনার ভূ অর্থনীতি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক আপনার বাস্তবতা। এখন আপনি যদি প্রতিবেশী দেশের কথাগুলো আপনি চিন্তা করেন, আপনি ভিয়েতনামে ইনভেস্ট করবেন নাকি আপনি বাংলাদেশে ইনভেস্ট করবেন, যেখানে আপনার আপনার টোটাল 87,000 আপনার মেগাওয়াট আপনার ক্যাপাসিটি আছে। এই ভিয়েতনামে কিন্তু আপনার আপনার আজ থেকে আরো 20 বছর আগে কিন্তু বাংলাদেশের থেকে কিন্তু মাথাপিছু আয় প্রায় 10 গুণ কম ছিল। আজকে সেই ভিয়েতনাম আমাদেরকে ছাড়িয়ে গিয়েছে। আজকে মাথাপিছু আয় ভিয়েতনামের আপনার $5,000 আপনি আপনি থাইল্যান্ডের দিকে তাকান, আপনি মালয়েশিয়ার দিকে তাকান, এই দেশগুলো কিন্তু বাংলাদেশের থেকে আপনার মানে কোনোভাবেই কিন্তু আমি মনে করবো যে 20 বছর আগে আপনার অনেক দূর এগিয়ে ছিল না। তো আমাদের অবশ্যই নীতিগতভাবে কিছু আমাদের ভুল ছিল, সেটা কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না। আবার এই সরকারের প্রতি আমি সহানুভূতি দেখাচ্ছি এই কারণে, দেখেন আমাদের ক্রয় মূল্য যদি আপনি দেখেন, আপনি জানুয়ারি 2026-এ বা ফেব্রুয়ারি 2026-এ যে ফেব্রুয়ারি 17 তারিখ যখন আমাদের বিএনপি আপনার ক্ষমতা নেয়, তখন কিন্তু আপনার LNG কিন্তু সরাসরি কিন্তু আমরা আমদানি করে আনছি আপনার $10 নিচে, $9.5 $10। এখন কিন্তু সেটা $28 যে পৌঁছেছে। তো আমি এখানে সিম্পাথেটিক যে একটা ইন্টারন্যাশনাল একটা পলিটিক্যাল একটা ক্রাইসিসের কারণে বাংলাদেশে অলরেডি একটি ভঙ্গুর পরিস্থিতি আরো খারাপ হয়েছে এবং ত্বরান্বিত হয়েছে। কিন্তু ইট ইজ অলসো ইনএক্সকিউজেবল। আজকে বর্তমানে যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে, তারা এসে ক্ষমতা নেওয়ার পরে বলছে যে আমরা এরকম একটি ভঙ্গুর অর্থনীতি আমরা ইনহেরিট করেছি উত্তরাধিকার সূত্রে, আমাদেরকে তো ব্লেম করলে চলবে না। কিন্তু নির্বাচনের আগে তো আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনের আগে তো আপনারা পরিকল্পনাগুলো আপনার জাতির সামনে আপনারা পেশ করেছিলেন। আপনারা যদি এই ভঙ্গুর পরিস্থিতি যদি আসলে সত্যি করতে নিয়ন্ত্রণ করতে না পারতেন, আপনারা নির্বাচনে যেতেন না। তো আমার কথা হচ্ছে যে আমাদের 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 কয়েকটি মূল চ্যালেঞ্জ বর্তমানে বাংলাদেশের অর্থনীতি রয়েছে। একটা হচ্ছে আপনার শিক্ষিত বেকারত্বের হার, যেটা আমি মনে করি চরম ভাবে বৃদ্ধি পাবে, বিশেষ করে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। এর উপরে আপনার ব্লু কলার ওয়ার্কারদের, যে আমাদের গার্মেন্টস এবং টেক্সটাইলে যারা সম্পৃক্ত রয়েছে, সিরামিক সেক্টরে যারা সম্পৃক্ত রয়েছে, লেদার সেক্টরে যারা সম্পৃক্ত রয়েছে, এমনকি এগ্রেরিয়ান সেক্টরে যারা সম্পৃক্ত রয়েছে, কৃষি খাতের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তাদের উপরে কিন্তু ভয়ঙ্কর একটি চাপ কিন্তু আমি ইতিমধ্যে কিন্তু অনুভব করতে পারছি, দেখতে পাচ্ছি। আপনি দক্ষিণবঙ্গ বলেন, উত্তরবঙ্গ বলেন, সেখানে কিন্তু ব্যাপক বেকারত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং টাকার যে ক্রমবর্ধমান অবমূল্যায়ন, আজকে কিন্তু একটা টিস্যু পেপার আর 5 টাকার মধ্যে কিন্তু বেশি কিন্তু আপনার তফাৎ কিন্তু নেই। ভবিষ্যতে 10 টাকা 20 টাকা দিয়ে আপনি কতটুকু ক্রয় করতে পারবেন, বা ভবিষ্যতে আপনি কথা বলছেন, কিন্তু এটা আমাদের নীতি নির্ধারকরা উপলব্ধি করছে কিনা সেখানেই হলো না। নীতি নির্ধারকরা অবশ্যই উপলব্ধি করতে পারছে। আমরা যাদের সাথে আমরা কথা বলেছি তারা অবশ্যই উপলব্ধি করতে পারছে, কিন্তু there is a sense of helplessness আমি যেখানে দেখতে পাচ্ছি। এটা হয়তোবা আপনার সততা নিশ্চয়ই থাকতে পারে, অবশ্যই নিশ্চয়ই পাবলিক মানে দেশের মানুষের প্রতি আপনার জনপ্রতিনিধি হিসাবে তাদের অবশ্যই পাবলিক সে কমিটমেন্ট আছে, কিন্তু আসলে দক্ষতার জায়গায় যোগ্যতা নিয়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। এবং একই সাথে আপনার যে পরিমাণ করাপশন বিমুখ আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের আপনার টেন্ডার খাত, গভর্নমেন্ট টেন্ডার সেক্টর যেভাবে হবে, সেইভাবে কি আসলে আমাদের সেই নীতি নির্ধারণ কি আসলে সঠিকভাবে হচ্ছে নাকি, সেটা তো আপনি সমসাময়িক যদি আপনার পত্রিকা যদি খুলে দেখেন, আমরা অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা স্বার্থ সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী, তারা কিন্তু আবারও কিন্তু এই টেন্ডার গুলো হাইজ্যাক করার জন্য কিন্তু তারা প্রক্রিয়া রয়েছে। তো এটাই যদি চলমান থাকে, তাহলে আসলে ক্ষমতার পালা বদলের কি দরকার ছিল? এটা তো রাজনৈতিক জার্সি, আমরা খালি ব্যক্তি পরিবর্তন করেছি, কিন্তু যে সংস্কৃতি যেটা রয়েছে, যেটা আপনার টেন্ডার প্রকিউরমেন্টের যে আপনার লেভেল প্লেইং ফিল্ড যেটা থাকার কথা, যেটা আপনার স্বচ্ছতা স্পষ্টতা যেখানে থাকার কথা, সেটা যদি আপনি বিদ্যমান
না থাকে, এই ম্যাল প্র্যাকটিসের জন্য কিন্তু বাংলাদেশের এই ধন্যবাদ কত দরিদ্র আপনাকে, মানুষ ধন্যবাদ। আরো দরিদ্র সীমার নিচে ভয়ঙ্কর ভাবে কিন্তু পৌঁছে যেতে পারার আশঙ্কা রয়েছে, এবং আমি সরকারকে বিনীতভাবে বলবো ধন্যবাদ আপনাকে।